তো তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর আজকে আলোচনা করব পিএসসি মিসলিনিয়াসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার যেগুলো এসেছে 2018 সালে কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আর আজকের মধ্যেই সন্ধ্যের মধ্যে তোমাদের সমস্ত শিফটের কোশ্চেনগুলো কিন্তু চলে আসবে, তার প্লেলিস্টও কিন্তু আমরা তৈরি করে দেবো, ঠিক আছে। প্লেলিস্ট করা আছে অলরেডি, ঠিক আছে, সেগুলো সব আপডেট করে দেবো। আর যত ক্লাসগুলো আছে পিএসসি আগের বছরের সবগুলো কিন্তু আপডেট করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তার লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবে, ঠিক আছে। আর 2019, 2018, 2011 এইভাবে যে কটা শিফটে হয়েছে সবগুলো নিয়ে আলোচনা করবো। 2019 সালের কিন্তু দেওয়া আছে, 2018টা আলোচনা করছি। তারপর পরপর ক্লাসগুলো কিন্তু আজকেই সব চলে আসবে, ঠিক আছে। ক্লাসগুলো মিস করবে না, আশা করি এখান থেকে কিন্তু একদম হুবহু কমন পাবে, অ্যাজ ইট ইজ একদম। ফার্স্ট কোশ্চেন আছে উলার লেকটিতে কোথায় অবস্থান করছে? উলার একটা ফ্রেশ ওয়াটার লেক, তোমরা সকলে জানো এটা, এবং এটা কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু অবস্থান করছে এই উলার লেকটি। এই লেকের বেশিরভাগ জল আছে, যেখান থেকে জল থাকে, মানে যেখান থেকে জলটা আসে সেটা ঝিলাম রিভার থেকে, ঝিলাম থেকে। আর ভারতের সবচেয়ে বড় লেক কিন্তু এই ভেমোনাথ, যেটা কেরালার অবস্থান করছে। ভেমোনাথ, অষ্টমুড়ি যেগুলো তোমরা জানো কেরালা রাজ্যে অবস্থান করছে। এবং বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর, যেটা রাজস্থানে অবস্থান করছে। কোথায়? রাজস্থান, সম্বর লেকটা। সুলতানপুর পক্ষী যে অভয়ারণ্য, ঠিক আছে, যে পাখি অভয়ারণ্য, সেটা কোথায় অবস্থান করছে? হরিয়ানা রাজ্যে। কোথায়? হরিয়ানা। পরবর্তী প্রশ্ন আছে কি? আন্নামালাই পর্বতটি এটি কোথায় অবস্থান করছে? আন্নামালাই অবস্থান করছে কিন্তু তামিলনাড়ু এবং কেরালা রাজ্যে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমার এক ছাত্রেরই ছিল, তার থেকে আমরা নিয়ে নিলাম এখনই, ঠিক আছে। দেখলাম টাইপ করতে গেলে বহু টাইম লাগবে, তাই জন্য তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সারগুলো আলোচনা করে দিচ্ছি। তো আন্নামালাই কিন্তু এটা তামিলনাড়ু এবং কেরালা রাজ্যে অবস্থান করছে। শুশুনিয়া পাহাড়টা অবস্থান করছে কিন্তু পশ্চিমবঙ্গ বাঁকুড়া জেলায়, ঠিক আছে। এবং যে বিহারীনাথ পাহাড়টা কিন্তু এটাও কিন্তু বাঁকুড়া জেলায় কিন্তু অবস্থান করছে, ঠিক আছে, বিহারীনাথ পাহাড়টা। আমরা যদি বলি এসসিএম কোথায় এটা যে ফুল ফর্ম সেটা কি? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। কি? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, যেটা হচ্ছে এসসিএম এর ফুল ফর্ম। দ্য লর্ড হার্ডেন দ্য লর্ড হার্ডেন দ্য লর্ড হার্ডেন করিডর বিউটি, LHCB, এই পরীক্ষাটি মানে বিশেষজ্ঞ যে প্রশিক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় কি, তাকে বলা হচ্ছে কিন্তু বিউটি কোডাক অধ্যয়ন, ঠিক আছে। এটা কোশ্চেন এসেছিল। কোন রোবটকে হিস অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়ে থাকে? ককে? এটা হচ্ছে মাকো রোবটকে। পরবর্তী, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? কোন টিস্যুটা বলেছে? তাহলে কী হবে? মেজেন্ট্রি কিন্তু 79তম অঙ্গ আমাদের শরীরের যে টিস্যু। পরবর্তী প্রশ্ন, কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী এবং হাফনিয়াম কার্বাইড এবং তান্তুলু যে কার্বাইড, তা কিন্তু মানে অবস্থান করছে, ঠিক আছে, তাপরোধী, ঠিক আছে। পরবর্তী আছে কি? কে কন্ট্যাক্ট লেন্স সেন্সরকে উন্নীত করেছেন, যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে, যেমন স্ট্রেস হরমোন, রিউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং, এই সমস্ত কিছু নিরীক্ষণ করা যায়। কোনটা সেটা? প্রফেসর যেটা গ্রেথ হরমোন, অর্থাৎ প্রফেসর গ্রেথ হরমোন, ঠিক আছে। হ্যালোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রোটার এর মাধ্যমে 3D ইমেজ বা অ্যানিমেশন যেটা প্রস্তুত করা যেতে পারে, যেটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। পরবর্তী প্রশ্ন, আমাদের মানুষের শরীরে কতগুলি গুরুত্বপূর্ণ পেশি আছে? 350টিরও বেশি কিন্তু গুরুত্বপূর্ণ পেশি আছে, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী, শরীরের সব থেকে ছোট পেশি শরীরের মধ্যে, যেটা হচ্ছে স্টেপেডিয়াস পেশি। আর শরীরের সব থেকে ছোট আমরা যদি বলি বোন কোনটা, যেটা বোন ওটা হাড় কিন্তু, ঠিক আছে, বোন যেটা হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কানের অংশটা। চলো পরবর্তী, মানুষের চুলে যে পদার্থ, অর্থাৎ কেরাটিন, তোমরা জানো মানুষের চুল এবং নখ কিন্তু এগুলো সবই কেরাটিন দিয়ে তৈরি, এটাও পরীক্ষায় আসে। তো সেই পদার্থগুলো এগুলো কী দিয়ে, আচ্ছা এখানে অপশানই আছে নখ, ঠিক আছে, নখ হবে, মানে চুলের মতো নখও কিন্তু কেরাটিন দিয়ে তৈরি, ঠিক আছে, এটাই জানতে চাইছিল। পরবর্তী প্রশ্ন কী আছে? ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা ইসিজি, যার ফুল ফর্ম পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাম এর কাজটা কি? এটা হলো একটা হৃদয়ের যে হৃস্পন্দন তার সেটা পরিমাপ করা হয়, তারই একটা পরিমাপক যন্ত্র, ইসিজি। পরবর্তী কী আছে? জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস কিন্তু মশার মাধ্যমে ছড়ায়। এই এডিস মশা
এই ভাইরাসের কিন্তু বাহক। তোমরা জানো এডিস মশা কিন্তু ডেঙ্গিও ছড়ায়, সুতরাং যে ডেঙ্গি, চিকুনগুনিয়া এই ধরনের সংক্রামকের জন্য দায়ী কিন্তু এডিস মশা। আর জিপস ভাইরাস যেটা প্রথম পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে আফ্রিকার উগান্ডাতে পাওয়া গিয়েছিল 1947 সালে, এটাও আসে। আর 2016 সালে ভারতের গুজরাটে কিন্তু আহমেদাবাদে এই ভাইরাসের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল, ঠিক আছে, গুজরাটে আহমেদাবাদে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে, কত সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল, অর্থাৎ হৃৎপিণ্ড মানুষের প্রতিস্থাপন করা হয়েছিল, যেটা 1967 সালে ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড ইনি কিন্তু প্রথম মানুষের হৃৎপিণ্ডকে কিন্তু প্রতিস্থাপন করেছিল 1967 সালে। ভারতের প্রথম হয়েছিল এটা, যেটা 1994 সালে। ভারতের প্রথম করেছিল, কে করেছিল? এই তোমাদের এইমস কিন্তু করেছিল, ঠিক আছে। কোথাকার এইমস? দিল্লি এইমস, ওকে। দিল্লি এইমস কিন্তু এই 1994 সালে ভারতে প্রথম করেছিল, এবং পৃথিবীর মধ্যে প্রথম হয়েছিল এটা 1967 সালে ক্রিশ্চিয়ান বার্নার্ড তিনি করেছিলেন। এইডস কী আছে? এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যার ফুল ফর্ম। এবং এইডস রোগটি হয়ে থাকে এইচআইভি ভাইরাস অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য কিন্তু এটা হয়ে থাকে। এই যে এইডস রোগের জন্য যে পদ্ধতিটি টেস্ট করা হয় সেটা হচ্ছে এলাইজা পদ্ধতি। কী পদ্ধতি? এলাইজা পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, ভগ্নদৃষ্টি সংশোধনের জন্য ব্যবহার করা হয় যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স। কি? সিলিন্ড্রিক্যাল লেন্স। অ্যাস্টিগম্যাগনেটিজম, যেটা হচ্ছে ভগ্নদৃষ্টি, এটা সিলিন্ড্রিক্যাল লেন্সের মাধ্যমে কিন্তু এটা সংশোধন করা হয়। পরবর্তী আছে অ্যাঞ্জিওগ্রাম। এটি কি? এটি একটি চিকিৎসাজনিত একটা পরীক্ষা, যেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। এগুলো কিন্তু সব আগের বছরের কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিলেন? পোলারয়েড যে ইনস্ট্যান্ট যে ক্যামেরা সেটা ডিজাইন করেছিলেন কিন্তু এডুইন ল্যান্ড। কে? এডুইন ল্যান্ড। ক্যামেরা ইনভেন্ট করেছিলেন কে? ফ্রেঞ্চম্যান জোসেফ। তোমাদের কী আছে? লাইফাই, ঠিক আছে। লাইফাই সিস্টেম এটা কি? এটা একটা কিন্তু সিস্টেম যেটা হচ্ছে কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার এর ওপর কিন্তু নির্ভরশীল করছে, ঠিক আছে। সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? ও গ্রুপের রক্তকে কিন্তু সর্বজনীন দাতা বলা হয়, কারণ সবাইকে রক্ত দিতে পারে, আর সবাই থেকে রক্ত নিতে পারে কিন্তু এবি গ্রুপের রক্ত কিন্তু সবাই নিতে পারে, অর্থাৎ এবি হচ্ছে সার্বজনীন গ্রাহিতা, আর দাতা হচ্ছে ও। ওরাল গ্লুকোজ টলারেন্স যে পরীক্ষাটি, এটি কিসের জন্য করা হয়? এটা কিন্তু ব্লাড সুগারের জন্য করা হয়। ওরাল গ্লুকোজ, তোমরা জানো তার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তখনই তো আমরা বলি না তার সুগার হয়েছে, কি হয়েছে তা হয়েছে, সুগারের পরিমাণটা আমরা গ্লুকোজের মাধ্যমে নির্ধারণ করি। তো পরবর্তী প্রশ্ন কী আছে? এশিয়ান গেমস। তোমরা জানো এশিয়ান গেমস প্রথম হয়েছিল আমাদের ইন্ডিয়াতেই হয়েছিল, দিল্লিতে হয়েছিল 1951 সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল, ঠিক আছে। তো এশিয়ান গেমস প্রথম হয়েছিল এটা 18তম ইন্দোনেশিয়াতে 18তম যে জাকার্তাতে হয়েছিল, ইন্দোনেশিয়ার জাকার্তাতে হয়েছিল 18তম এশিয়ান গেমস। 19তম এশিয়ান গেমস যেটা চীনের হংজৌতে হয়েছে, ঠিক আছে। এবং 20তম এশিয়ান গেমস যেটা কিন্তু জাপানের টোকিওতে হবে, ঠিক আছে। 2024 কিন্তু 26 হবে, 2026 কিন্তু এই টোকিওতে হবে জাপানে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি? পশ্চিমবঙ্গ 71তম যে সন্তোষ ট্রফি, তোমরা জানো সন্তোষ ট্রফি ফুটবলের সাথে যুক্ত, এটাও জিজ্ঞাসা করা হয়। তো সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করেছিল কাকে? না গোয়াকে, ঠিক আছে। গোয়াকে কিন্তু পরাজিত করেছিল। আর 2022-23 সন্তোষ ট্রফি ফুটবল খেলা জিতেছিল কিন্তু কর্ণাটক। চলো পরবর্তী, 1960 সালে প্রথম প্যারালিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ইটালির রোমে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমরা জানো যে অলিম্পিক গেম প্রথম শুরু হচ্ছে 1896 সালে কিন্তু প্রথম কিন্তু তোমাদের অলিম্পিক গেম শুরু হচ্ছে কোথায়? গ্রিসের এথেন্স শহরে, তাই তো। কিন্তু আমরা যদি বলি প্যারা অলিম্পিক গেমটা কবে থেকে শুরু হচ্ছে, তোমরা জানো অলিম্পিকের সাথে সাথে প্যারা অলিম্পিকও হয়ে থাকে। তো এটা কিন্তু প্রথম হয়েছে কোথায়? ইটালির রোমে কিন্তু প্রথম 1960 কিন্তু এই প্যারাঅলিম্পিক গেমটাই শুরু হচ্ছে। আর এই প্যারাঅলিম্পিক গেম এই 2024 কোথায় হয়েছে? যেটা হয়েছে কিন্তু তোমাদের প্যারিস, ঠিক আছে, প্যারিস অলিম্পিক, যেটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে। আর এবার অলিম্পিকটা তোমরা দেখে নেবে, ঠিক আছে, কারণ এই অলিম্পিকে তোমাদের কিন্তু ক্লাসটা করানো আছে, তোমরা তাড়াতাড়ি দেখে নেবে। ওর বাইরে যদি অলিম্পিক থেকে আসে ওর বাইরে আসবে না। পরবর্তী প্রশ্ন কী আছে? ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017-তে দেওয়া হয়েছে ভূপেন্দ্র সিংকে কিন্তু দেওয়া হয়েছিল, এটা তখনকার কারেন্ট হিসেবে এসেছিল। তো 2022-এ যেটা পেয়েছে ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার, সেটা কিন্তু শরৎ কমল পেয়েছে, ঠিক আছে। আর 2023-এ কে পেয়েছে? 2023-এ পেয়েছে আচান্ত সারনাথ কমল, সরি এখানে ভুল আছে, এটা শরৎ কমল নয়। 2023-এ যেটা পেয়েছে চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং রানকি সাত্বিক সাইরাজ, দুজনাই কিন্তু ব্যাডমিন্টন থেকে রিলেটেড ছিল, ঠিক আছে। এটা আমাদের ই বুকেও দেওয়া আছে। কী বললাম, ভালো করে নামটা মনে রাখবে, পরীক্ষায় আসবে, সম্ভাবনা অনেক বেশি আছে। এখানে বলেছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা আছে চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং রানকি সাত্বিক সাইরাজ, এরা দুজনা কিন্তু পেয়েছে 2023-এরটা 2024-এ দেওয়া হয়েছে।
তো এরা দুজনাই কিন্তু ব্যাডমিন্টন থেকে সম্পর্কিত, এটাও আসতে পারে, ব্যাডমিন্টন থেকে কিন্তু এরা পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর শরৎকমল পেয়েছিল কিন্তু 2022-এ, ঠিক আছে, একজনাই পেয়েছিল তখন। এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে, যদি কেউ নিতে চাও তো নেবে। আর যারা যারা নেবে তারা কিন্তু মিসলিনিয়াসের জন্য তোমাদের দরকার নেই, কারণ মিসলিনিয়াস তোমাদের পরীক্ষা কালকেই আছে, আর নিয়ে কোনো লাভ নেই। যদি তোমরা কেউ অন্যান্য কোনো পরীক্ষা নিতে চাও অবশ্যই কিন্তু সেটা নিতে পারো। কত নাম্বার যোগাযোগ করবে, নাম্বারটা বলে দিই, 9593142593, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। 51 টাকা দিয়ে পাবে, আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণটা পাবে 51 টাকাতে, ওকে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সব কিছু দেখে নেবে। আচ্ছা, পরবর্তী কী আছে, শকুন্তলম কে লিখেছিল, মহাকবি কালিদাস লিখেছিল। অভিজ্ঞানম শকুন্তলম মালগীবাগ্নি মিত্রম, তারপরে আছে তোমাদের কুমার সম্ভবম, ঠিক আছে। এগুলো সব ঋতু সংহারম, এগুলো সব কিন্তু কালিদাসের লেখা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে, 1959 সালে কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠা হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু নিউ দিল্লিতে, ঠিক আছে। ভারতীয় মিউজিশিয়াম কলকাতা, ভারতীয় মিউজিশিয়ান কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 2 ফেব্রুয়ারি 1814-তে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে। এশিয়া তথা ভারতের পুরনো এবং বৃহত্তম মিউজিয়াম এটি, কি এশিয়া তথা ভারতের বৃহত্তম এবং পুরনো মিউজিয়াম হচ্ছে এটি। এবং এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল ন্যাথনিয়াল বলিচ, ঠিক আছে, ন্যাথনিয়াল বলিচ এশিয়াটিক সোসাইটি এর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী, আনন্দমঠ লিখেছিলেন কে, তোমরা জানো আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন এবং তিনি একজন ভারতীয় এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা বাসিন্দা। এবং আনন্দমঠ বইটি প্রকাশিত হয়েছিল 1882 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। এবং ইন্ডিয়ান ন্যাশনাল সং এটা কিন্তু এই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে, বন্দে মাতরম, ঠিক আছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী, মহাত্মা গান্ধী লিখেছেন, মহাত্মা গান্ধী কী লিখেছেন, কনকোয়েস্ট অফ সেলফ, এটা কিন্তু মহাত্মা গান্ধী লিখেছিলেন। এবং ক্রিসেন্ট মুন কী লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভিনসেন্ট অফ মেন, এটা লিখেছেন চার্লস ডারউইন। আর ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যেটা লিখেছিলেন কিন্তু ফায়োডর ডজরেভস্কি। আচ্ছা, পরবর্তী কী আছে, এসেজ অন গীতা অরবিন্দ ঘোষ। এগুলো সব বারবার পরীক্ষায় আছে না, তো এগুলো সম্পর্কে একটা ক্লাসও দিয়ে দেবো ভাবছি। এসেজ অফ গীতা অরবিন্দ ঘোষ। কথাগুলি কোন রাজ্যের একটা লোকনৃত্য, তোমরা জানো এই লোকনৃত্য থেকে তোমাদের বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, সুতরাং এটাকে একটু ভালো করে দেখে নেওয়ার দরকার। তোমাদেরকে একটু বলে দিই, এইটা লোকনৃত্যটা তোমরা জানো। আমরা যদি বলি ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য, ভারতনাট্যম কোন রাজ্যের, তামিলনাড়ু রাজ্যে কোন নাট্য, যেটা হচ্ছে ভারতনাট্যম। কেরালা রাজ্যে দুটো তোমাদের কী বলছি, ভারতনাট্যম হচ্ছে তোমাদের তামিলনাড়ু, ঠিক আছে। এবার যদি আমরা বলি কেরালাতে কী আছে, একটা হচ্ছে কেরালার কথাকলি, আর একটা হচ্ছে তোমাদের মোহিনীআট্টম, ঠিক আছে। মোহিনীআট্টম যেটা হচ্ছে আমাদের কেরালা রাজ্যের, এবং কথাকলি হচ্ছে আমাদের কেরালা রাজ্যের, ভারতনাট্যম হচ্ছে আমাদের কোথাকার, তামিলনাড়ু রাজ্যের। তো এটা হলো। এবার আসছে আমাদের উত্তরপ্রদেশের আমরা যদি ইউপির কথা বলি বা নর্থার্ন ইন্ডিয়ার যদি কথা বলি, তাহলে আমাদের কিন্তু হবে কত্থক, কী হবে, কত্থক, ঠিক আছে। তো কত্থক লোকনৃত্য উত্তরপ্রদেশ। এবার আমরা যদি বলি তোমাদের উড়িষ্যার লোকনৃত্য হচ্ছে তোমাদের উড়িয়া, তোমরা এটা নাম দেখেই বুঝতে পারবে। মণিপুরের কিন্তু মণিপুরি, উড়িষ্যার উড়িয়া, ঠিক আছে। উড়িয়া বলছি কেন, ওড়িশি, ঠিক আছে। তো এটা হলো। এবারে যদি আসামের কথা বলি, আসামের একটা হচ্ছে তোমাদের সাত্রিয়া কোন রাজ্যের লোকনৃত্য, আসামের, ঠিক আছে। আসামের হচ্ছে তোমাদের সাত্রিয়া, আর কিছু আসামের সাত্রিয়া। এবার আমি যদি বলি আর একটা হচ্ছে তোমাদের যেটা বাদ পড়ে যাচ্ছে মনে হচ্ছে, কথাকলি হলো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেটা বলে দিয়েছি। ভারতনাট্যম আর কেরালার কথাকলি, উত্তরপ্রদেশের হচ্ছে কত্থক, আর অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, উড়িষ্যার ওড়িশি, আর মণিপুরের মণিপুরি, আসামের সাত্রিয়া, ঠিক আছে, কেরালার মোহিনীআট্টম। এগুলো তোমাদের হলো ক্লাসিক্যাল ড্যান্স। আর আমরা যদি বলি ছৌয়ের কথা, কারণ ছৌ কিন্তু তোমাদের অর্ধ ক্লাসিক্যাল ড্যান্স পদে রয়েছে এখন বর্তমানে, ঠিক আছে। এটা 9 নম্বর স্থানে আছে। তো ছৌ কোন রাজ্যের, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই 3টে রাজ্যের কিন্তু লোকনৃত্য হচ্ছে ছৌ ড্যান্স, ঠিক আছে। আর পুরুলিয়া ছৌ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সব থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসতে পারে সব থেকে ওল্ডেস্ট ড্যান্স ফর্ম কোনটা, সেটা তোমাদের হবে কিন্তু এই তামিলনাড়ু রাজ্যের ভারতনাট্যম। কী বললাম, তামিলনাড়ু রাজ্যে ভারতনাট্যম হচ্ছে সব থেকে ওল্ডেস্ট লোকনৃত্য, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্সে। আর সব থেকে নিউয়েস্ট যেটা যদি বলে প্রশ্ন জিজ্ঞাসা করে, সেটা কিন্তু হবে আমাদের আসাম রাজ্যে অবস্থান করছে সাত্রিয়া, আসামের সাত্রিয়া লোকনৃত্য, এটা হচ্ছে নিউয়েস্ট। আর ছৌ কিন্তু মানে একদম পূর্ণ ক্লাসিক্যাল ড্যান্স নয়, এটা কিন্তু অর্ধ ক্লাসিক্যাল ড্যান্স পদে রয়েছে এখন বর্তমানে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। চলো পরবর্তী কোশ্চেন কী আছে দেখে নিই।
আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে, আচ্ছা, কুচিপুড়ি নৃত্য, এটা শিল্পী হচ্ছে যামিনী রেড্ডি, ঠিক আছে, যামিনী রেড্ডি, কুচিপুড়ি নৃত্য। তোমাদেরকে আর কয়েকটা ফোক ড্যান্স সম্পর্কে একটু বলে দিই। যেমন হচ্ছে তামিলনাড়ু রাজ্যে এগুলো হচ্ছে তোমাদের ফেস্টিভ্যালগুলো আলাদা করে ক্লাস করিয়ে দেবো, কিন্তু তোমাদের পরীক্ষা আছে তাই এখনই বলে দিচ্ছি। তামিলনাড়ু রাজ্যে কিন্তু পোঙ্গল উৎসব পালন করা হয়, ঠিক আছে। পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তামিলনাড়ু রাজ্যে। জাল্লিকাট্টু যে তোমাদের মার্শাল আর্ট, এটা তামিলনাড়ু রাজ্যেরই একটা মার্শাল আর্ট, যেটা হচ্ছে জাল্লিকাট্টু, ঠিক আছে। এটা কোথাকার? তামিলনাড়ু। গোয়ার যদি কথা বলি, গোয়ার হচ্ছে তোমাদের সুনবার্ন ফেস্টিভ্যাল হচ্ছে তোমাদের কিন্তু গোয়াতে, ঠিক আছে। সুনবার্ন ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে? এটা কিন্তু গোয়াতে, ঠিক আছে। এছাড়া মান্ডো কিন্তু তোমাদের গোয়াতে। এবার যদি আমরা বলি আসামে কোন ফেস্টিভ্যাল পালন করা হয়? যেমন আছে বিহু, অত্যন্ত জনপ্রিয় বিহু, ঠিক আছে। বিহু 3 রকমের আছে, সেগুলো এখন জানার দরকার নেই, ওগুলো আসবেও না। বিহু কিন্তু তোমাদের আসাম রাজ্যে। পরবর্তী আমরা যদি বলি পাঞ্জাবের কথা, পাঞ্জাবে কোন কোন লোকনৃত্য পড়ছে? কালারটা একটু চেঞ্জ করে নিই। পাঞ্জাবে কোন কোন লোকনৃত্য পড়ছে? পাঞ্জাবে পড়ছে আমাদের ফার্স্টে যেটা আসছে বৈশাখী কিন্তু পাঞ্জাবে, আর লাহোরি, এই দুটো কিন্তু পাঞ্জাবে পালন করা হয়, বৈশাখী, লাহোরি। কেরালা রাজ্যে যে সমস্ত উৎসবগুলো আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যেটা হচ্ছে ওনাম হচ্ছে কেরালা। আর একটা হচ্ছে বিশু, এটাও কিন্তু আমাদের এই কেরালা রাজ্য তোমাদের উৎসব। গুজরাটে যদি কথা বলি, গুজরাটের যে সমস্ত ফেস্টিভ্যাল আছে তার মধ্যে একটা হচ্ছে তোমাদের নবরাত্রি উৎসব, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের কাইট ফেস্টিভ্যাল, ঠিক আছে, নবরাত্রি। আর একটা হচ্ছে তোমাদের কি ঘুড়ি উৎসব অর্থাৎ কাইট ফেস্টিভ্যাল, ঠিক আছে। এটাও মনে রাখবে। ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে তোমরা সকলে জানো, এটা কিছু নেই, তা ওয়েস্ট বেঙ্গলে সব কটা বলে দিচ্ছি। দুর্গাপূজা, তোমরা জানো দুর্গাপূজা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। নন্দীগড় ন্যাশনাল থিয়েটার তোমাদের হচ্ছে তোমাদের গুজরাটের রাজ্যে, যেটা একটু আগে তোমাদের বলিনি মনে হয়। গুজরাটে এবং কর্ণাটকেও কিন্তু পালন করা হয়, ঠিক আছে। কি নামটা কি তা একবার বলে দিই, নন্দীগড় ন্যাশনাল থিয়েটার, ঠিক আছে। নন্দীগড় ন্যাশনাল থিয়েটার এটা গুজরাটেও পালন করা হয়, কর্ণাটকেও পালন করা হয়। আর তোমাদের আছে কি, এখানে আছে তোমাদের যদি আর কোন রাজ্য পড়ছে, তোমাদের মহারাষ্ট্র যদি একটা লোকনৃত্য যদি বলি, যেমন হচ্ছে কালিদাস ফেস্টিভ্যাল, মহারাষ্ট্রে কিন্তু অত্যন্ত ফেমাস, ঠিক আছে, প্রথম থেকেই ফেমাস আছে। আর চিকু উৎসবও কিন্তু তোমাদের এই মহারাষ্ট্রে, ঠিক আছে, চিকু উৎসব, ঠিক আছে, চিকু। আর অন্ধ্রপ্রদেশে না, এই যে উৎসবটা বলতে যাচ্ছি এখন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস, যেটা হচ্ছে উগাদি। তোমরা হয়তো নাম শুনেছো, কি বললাম? উগাদি যে ফেস্টিভ্যালটা, এটা কোন কোন রাজ্যে হয়? উগাদি ফেস্টিভ্যাল অন্ধ্রপ্রদেশে হয়, এপি দিয়েই বলে দিলাম, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। আর হচ্ছে তোমাদের কর্ণাটকে হয়, তেলেঙ্গানাতে হয়, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা, এই 3টে রাজ্যে কিন্তু উগাদি উৎসবটাও কিন্তু পালন করা হয়, ঠিক আছে, অত্যন্ত ফেমাস। আর যদি বলি আমরা লাদাখের কথা বলি, লাদাখে কিন্তু গাঙ্গোর কোন রাজ্য হচ্ছে? গাঙ্গোর কিন্তু তোমাদের রাজস্থান, ঠিক আছে। লাদাখে একটু পরে বলছি। তোমাদের গাঙ্গোর হচ্ছে তোমাদের রাজস্থানে, এটা মনে রাখবে, ঠিক আছে। ফটাফট বলে দিচ্ছি, আর লিখছি না। হেমিস যে ফেস্টিভ্যাল, সেটা কিন্তু লাদাখে, আর হেমিস ন্যাশনাল পার্কও আছে আমাদের কিন্তু লাদাখে, ঠিক আছে, হেমিস। আর লোসার উৎসবও কিন্তু আমাদের লাদাখে পালন করা হয়, ঠিক আছে, লাদাখে কিন্তু লোসার। আর তোমাদের রাজস্থানে হচ্ছে গাঙ্গোরটা বললাম। আর মেঘালয় রাজ্যে এখন ঠিক মনে পড়ছে না আমার এখন, তবে উড়িষ্যার কিন্তু তোমাদের নোয়াখাই, ঠিক আছে, এখন উড়িষ্যা, ঠিক আছে। এটা কিন্তু সিজিএল আসা কোশ্চেন, নোয়াখাই হচ্ছে উড়িষ্যাতে। আর তোমাদের যদি আমরা বলি মোটামুটি আর কোন রাজ্য পাওয়া যাচ্ছে। আর কুম্ভ মেলার কথা যদি বলি, কুম্ভ মেলা কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে হবে, উত্তরাখণ্ডে, ঠিক আছে, মহারাষ্ট্রে, এগুলো সব হচ্ছে কুম্ভ মেলা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, পারফর্মড বাই পাঞ্জাবের গিধা, আচ্ছা, গিধা ভাংড়া। তোমরা জানো গিধা ভাংড়া দুটোই কিন্তু হচ্ছে আমাদের পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য একটা, ঠিক আছে। এই লোকনৃত্যের মধ্যে পড়ছে, এগুলো ফক ড্যান্স, ক্লাসিক্যাল নয়। তো মহিলারা যে পারফর্ম করে, বলেছে মহিলারা পারফর্ম করে গিধা, ঠিক আছে, এটা কোন রাজ্যে? পাঞ্জাবে। আর ভাংড়া কিন্তু পুরুষরা, এই পাঞ্জাবেই কিন্তু পুরুষরা কিন্তু এটা করে। পরবর্তী আছে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত পান্নালাল ঘোষ। তোমরা জানো পান্নালাল ঘোষ কোন ইয়ের সাথে যুক্ত? বাঁশি। আর হরিপ্রসাদ চৌরাশিয়াও কিন্তু বাঁশির সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন আছে কি, কত তারিখে সাত্রিয়া নৃত্য? তোমরা জানো সাত্রিয়া কোন রাজ্যের? একটু আগে বলে দিলাম, আসাম রাজ্যের কিন্তু অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে সাত্রিয়া। এটা সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দিয়েছে, যেটা হচ্ছে তোমাদের 15ই নভেম্বর 2000 এই সাত্রিয়া নৃত্যকে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেয়। ওই জন্য কিন্তু এটা কিন্তু নিউয়েস্ট। একটু আগেই তোমাদের বলেছিলাম না, ওল্ডেস্ট হচ্ছে তামিলনাড়ু, সব থেকে পুরনো লোকনৃত্য তোমাদের ক্লাসিক্যাল ড্যান্স, আর
এই তোমাদের 2000 সালে নতুন এটা সংযোজন করা হয়েছিল এই সাত্রিয়া লোকনৃত্য, যেটা আসামের, যেটা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কিন্তু একে স্বীকৃতি দিয়েছে 2000 সালে। সেটাই তোমাদের কিন্তু মনে হয় জিজ্ঞাসা করা হয়েছিল। এখানেও বলেছে সঙ্গীত নাটক একাডেমি টোটাল 8টি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, কিন্তু বর্তমানে জিজ্ঞাসা যদি করে ছৌ ড্যান্সকে নিয়ে কিন্তু 9টা হবে, কিন্তু ছৌ যদিও তোমাদের এখনও পূর্ণ মর্যাদা পায়নি, তাই ছৌটা নাও থাকতে পারে, তোমরা 8টা করবে, ঠিক আছে, অপশানে যদি থাকে 8টাই করবে এখনও পর্যন্ত। আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে? জানো হিতক কিন্তু জম্মু কাশ্মীরে। এগুলো সব ফক ড্যান্স, তো ফক ড্যান্স বিভিন্ন রাজ্যে অনেক থাকে। পরবর্তী আছে কি দ্য রোড অ্যাহেড, এই বইটি কে লিখেছে? বিল গেটসের লেখা দ্য রোড অ্যাহেড বইটি। দ্য রাইটস অফ মেন, এই বইটা কার লেখা? থমাস পাইনের কিন্তু লেখা দ্য রাইট অফ মেন। তুঙ্গভদ্রা নদী কোন রাজ্যে অবস্থান করছে? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় অবস্থান করছে তুঙ্গভদ্রা রিভার। পরবর্তী আই ফলো দ্য মহাত্মা, এটি কার? আই ফলো দ্য মহাত্মা, এটা হচ্ছে কে এম মুন্সি, কানাইলাল মানিকলাল কে এম মুন্সি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী আছে? জুরাসিক পার্ক, এটা কার লেখা? মাইকেল ক্রিকটনের লেখা জুরাসিক পার্ক। পরবর্তী আছে বই এবং লেখকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রশ্ন আসছে, এগুলো দেখে নেবে তাহলেই হবে। কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছিলেন? লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার বাসিন্দা। তোমরা জানো যে লং ওয়াক টু ফ্রিডম এটা কিন্তু সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। আর আমরা যদি একটা প্রশ্ন বলি এখানে, যে নেলসন ম্যান্ডেলা কিন্তু প্রথম মানে বিদেশি হিসাবে কিন্তু তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছিলেন, যেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার। নেলসন ম্যান্ডেলা, কি বললাম? ভারতরত্ন পুরস্কার কার? নেলসন ম্যান্ডেলা। আর একজন পেয়েছিল খান আব্দুল গফর খান। কে পেয়েছিল? নেলসন ম্যান্ডেলা পেয়েছিল এবং খান আব্দুল গফর খান পেয়েছিল। যদি আমরা বলি যে এরা পেয়েছে কত সালে পেয়েছে, খান আব্দুল গফর খান পেয়েছিলেন 1987 সালে। 1987 সালে খান আব্দুল গফর খান পেয়েছিলেন বিদেশি হিসাবে। আর এই নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পুরস্কার পাচ্ছে, যেটা হচ্ছে 1990 সালে। কত? 1990 সালে কিন্তু নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু পাচ্ছেন। সুতরাং তাহলে খান আব্দুল গফর খান প্রথম পেয়েছিলেন, আর নেলসন ম্যান্ডেলা কিন্তু দ্বিতীয় ভারতীয় বা প্রথম মহিলা হিসাবে কিন্তু তিনি পেয়েছিলেন, ঠিক আছে। অরুণাচল প্রদেশ উপভাষার সংখ্যা কতগুলো? 50টি। তারপর কি আছে? মঙ্গলয়েডস এবং ককেসয়েডস এর মিলনক্ষেত্র কোন রাজ্য? যেটা হবে আসাম। ওদন্তি অভয়ারণ্য এটা কোন রাজ্যে? ছত্তিশগড় রাজ্যে এবং রায়পুর জেলায় কিন্তু অবস্থান করছে ওদন্তি অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, ধর্মনিরপেক্ষ ধারণাটি, তোমরা জানো যে ধর্মনিরপেক্ষ যে ধারণাটা কিন্তু এটা কিন্তু আমাদের যুক্ত করা হয়েছিল সংবিধানে, যেটা কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু তোমাদের এটা যুক্ত করা হয়েছিল। পরবর্তী সামাজিক ন্যায় ধারণাটি, এটা কিন্তু অভিন্ন অংশ সংবিধানের মুখপত্রে, এটা কিন্তু প্রিয়াম্বিলের মধ্যে, ঠিক আছে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক ন্যায় এটা কিন্তু সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। পরবর্তী সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচার মতবাদ ধারণাটা কে প্রবর্তন করে, কে মানে বলেছিলেন আর কি, প্রকাশ করেছিলেন? কেশবানন্দ ভারতী কেসে কিন্তু সুপ্রিম কোর্টের যে বেসিক স্ট্রাকচারের মতবাদটি কিন্তু প্রকাশ হয়েছিল কেশবানন্দ ভারতী মামলায়। পরবর্তী কেস সম্মানীয় জাতিপুঞ্জের শান্তির দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে মালালা ইউসুফজাই, ঠিক আছে, মালালা ইউসুফজাই। এটা কিন্তু শান্তিকামী ছিলেন। পরবর্তী, পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডার লোককে আদালতের বিচারক নিযুক্ত করা হয়েছিল? কোন ট্রান্সজেন্ডারকে প্রথম? পশ্চিমবঙ্গের প্রথম, যেটা হচ্ছে জয়িতা মণ্ডল মাহি, উত্তর দিনাজপুর জেলায়, ঠিক আছে। কোন বছরে প্রথম মহিলা প্রধান ডিরেক্টর নিযুক্ত করেছিলেন? 1916-তে, যেটা হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় 2017-তে কিন্তু, ঠিক আছে। মদন মোহন মালব্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই তোমাদের এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। কে ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সুসংস্থার চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন? কে? আর মাধবন। পরবর্তী প্রশ্ন আছে জানার অধিকার অর্থাৎ তথ্য জানার অধিকার। তোমরা তথ্য জানার অধিকার না, এটা বলা যায় জানার অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? এটা কিন্তু 19-এর এতে আছে, ঠিক আছে। এটা 19-এর এতে আছে, ঠিক আছে। ভারতীয় সংবিধানে মহিলা এবং, আর যদি আমরা বলি আরটিআই কথা, যেটা হচ্ছে তথ্য জানার অধিকার, সেটা কত হবে? সেটা কিন্তু 2005 সাল হবে, ঠিক আছে। আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে, 2005-এ। আর এখানে কি বলেছে? ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সুরক্ষিত আছে, এটা ধারা কত নম্বরে আছে? এটা কিন্তু 12(3) নম্বরের ধারায় কিন্তু বলা আছে, ঠিক আছে। 15(3) নম্বর ধারায় কিন্তু বলা আছে এটা, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনে যে কলেজিয়াম দ্বারা, ঠিক আছে, নির্বাচন হয়েছিল যে কলেজিয়ামের দ্বারা, যেটা হচ্ছে কি লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যের বিধানসভার সমস্ত সদস্যদের নিয়ে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, এবং দিল্লি পুদুচেরি নির্বাচিত এমএলএ আছে, ঠিক আছে, দিল্লি আর পুদুচেরি নির্বাচিত এমএলএর দ্বারা। পরবর্তী কী আছে? কোন ভারতীয় 2017-তে দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট এবং অ্যাপিলসে বিচারপতি নিযুক্ত হয়েছিলেন? তিনি কে?
এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী ছিল, সুতরাং এখন দরকার নেই। পরবর্তী কী প্রশ্ন আছে, 2022 সালে কোথায় গান্ধীজির মূর্তি বসানো হয়েছে, যেটা ইউএনও হেডকোয়ার্টারে। কোথায়? ইউএনও হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার 2022-এ, সেখানে কিন্তু তোমাদের গান্ধীজি মূর্তি বসানো হয়েছিল। আর পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করেছে, যেটা হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে, ফিনল্যান্ড। তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এগুলো। তো সংবিধানে কততম সংশোধন জিএসটি লাগু করা হয়েছিল? তোমরা সকলে জানো 101তম সংবিধান সংশোধনীতে 2017 সালে কিন্তু 1 জুলাইতে ভারতে প্রথম জিএসটি লাগু করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল জিএসটি অ্যাক্ট। ওকে, পরবর্তী কী কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানে জিএসটি ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের আন্ডারে আছে। ঠিক আছে, আর যদি বলি ডাইরেক্ট ট্যাক্স, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। পরবর্তী, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন, তোমরা জানো অ্যান্টি ডিফেকশন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন, যেটাকে বাংলায় বলে থাকে, 1985 সালে এটা হয়েছিল। কত সালে? 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যান্টি ডিফেকশন আইন বা দলত্যাগ বিরোধী আইন, এটা কিন্তু বর্ণিত হয়েছিল কততম তপশিলে? যেটা কিন্তু 10ম তপশিলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক সিবি রমন, তোমরা জানো রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, রমন এফেক্ট ভারতের দ্বিতীয় পার্সন যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর সিবি রমন কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1930। কত বললাম? ফিজিক্সে পেয়েছিলেন সিবি রমন, 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং তিনি প্রথম ফিজিক্সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিসের জন্য? রমন এফেক্ট তিনি কিন্তু করেছিলেন। আর ভারতের সেকেন্ড পার্সন যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর এশিয়ার মধ্যেও কিন্তু প্রথম নোবেল পেয়েছিলেন পদার্থবিদ্যায়। ঠিক আছে, আর এই জন্যই কিন্তু আমরা 28 ফেব্রুয়ারি কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে কিন্তু পালন করে থাকি প্রতি বছর। পরবর্তী, ডু অর ডাই বা করো অথবা মরো, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি কিন্তু এই দাগ দিয়েছিলেন। পরবর্তী আছে কি, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি কোনটা? প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি যেটা হচ্ছে বোম্বে ভিটি টু কুরলার মধ্যে হয়েছিল, যেটা 1925-এ। ঠিক আছে, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি যেহেতু বলেছে, তাহলে বোম্বে ভিটি টু কুরলার মধ্যে। পরবর্তী, ত্রিপুরার বর্তমান রাজ্যপাল যে আছে ইন্দ্রাসেনা রেড্ডি, এবং কিন্তু সিএমটা কি আছে? মানিক শাহ। ঠিক আছে, ইন্দ্রাসেনা রেড্ডি ত্রিপুরা বর্তমান রাজ্যপাল আছে, এবং মানিক শাহ সিএম পদে আছে। নেক্সট কি কোশ্চেন আছে, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিষয় করেছিল এবং ভারতে প্রবেশ করেছিল কবে? 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ওই তোমাদের আলেকজান্ডার ইনভেনশন হচ্ছে। আলেকজান্ডার যখন ইনভেনশন করছে ভারতে, তখন মগধের রাজা কে ছিলেন? মগধের রাজা কিন্তু তখন ধননন্দ ছিল। ধননন্দর বিশাল সৈন্যবাহিনী থেকে তখন আলেকজান্ডার ভারত আক্রমণের সাহস পায়নি, সেই জন্য তিনি আবার পুনরায় ফিরেও গিয়েছিলেন, এবং ব্যাবিলনে তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এই সমস্ত ঘটনাগুলো এগুলো আমরা ইতিহাসের ক্লাসে তোমরা আলোচনা করে দিয়েছি। এখন ফটাফট বলে দিই। পরবর্তী প্রশ্ন আছে আমাদের পলাশির যুদ্ধ। আর এখানেই কিন্তু তোমাদের হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। এই আর একটা পয়েন্ট, এটা পরীক্ষায় আছে তোমাদের, মনে পড়ে গেল। 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, যেটা হিদাসপিসের যুদ্ধ, যেটা হয়েছিল আলেকজান্ডারের সাথে পুরুর হয়েছিল। ঠিক আছে, তখন কোথায় হয়েছিল? এটা তখন ওই তোমাদের আফগানিস্তানের ভেতর দিয়ে যখন ভারতে প্রবেশ করছিল, তখন তো পুরোটাই তখন ভারতের মধ্যে ছিল। তখন ওখানে যখন প্রবেশ করছিল, তখন কিন্তু একটা প্রদেশের পুরো রাজ্যের যে পুরো ছিল রাজা পোরাস, তখন তিনি কিন্তু এই আলেকজান্ডারের সাথে তিনি লড়েছিলেন, এবং তিনি পরাজয় হয়ে গিয়েছিলেন, কিন্তু তার বিশাল সাহস ছিল। তার সাহসের জন্য আলেকজান্ডার খুশি হয়ে তাকে আবার তার রাজ্য আবার ফিরেও দিয়েছিল। ঠিক আছে, সে যাই হোক, হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল এটা পরীক্ষায় আসবে, যেটা 326-এর মধ্যে খ্রিস্টপূর্বাব্দের দিকে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ, বা ঝিলামের যুদ্ধ যেটাকে আমরা বলি, কারণ ঝিলামের তীরে হয়েছিল। আর এটাই কিন্তু পুরুষ সাথে হয়েছিল। ঠিক আছে, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার সাথে, রবার্ট ক্লাইভের সাথে হয়েছিল, কিন্তু পলাশির যুদ্ধ 23 জুন 1757-তে। ঠিক আছে, পরবর্তী কী কোশ্চেন আছে, 2022-এ অন্ধ টি-20 ক্রিকেট, টি-20 ব্লাইন্ড। ঠিক আছে, অন্ধ বলতে ব্লাইন্ডে বলছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ভারত হারিয়েছে বাংলাদেশ। ঠিক আছে, ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? তোমরা জানো হরমনপ্রীত কৌর তখনকার ছিল এটা। আর ভারতীয় মহিলা ক্রিকেট টিমের কোচের নাম হচ্ছে রমেশ পাওয়ার। পরবর্তী, বিশ্ব চ্যাম্পিয়ন থেকে একটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তখনকার ছিল। এখন দেখি পরবর্তী কী কোশ্চেন আছে, কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1938 সালে কিন্তু তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন, এবং হরিপুরা কংগ্রেসে কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন। কোথায়? ত্রিপুরী নয়, হরিপুরা কংগ্রেসে। এটা পরীক্ষায় আসে, এটা ডব্লিউবিতে এসেছিল। গান্ধীজির যে নির্বাচিত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে এই সুভাষচন্দ্র বসু কিন্তু 1939 সালে কিন্তু দ্বিতীয়বারের জন্য কিন্তু সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। আর 1938 সালে কিন্তু তিনি হরিপুরা কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, আর যেটা পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন, সেটা কিন্তু 1939-এ। ঠিক আছে, এটাও মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে।
তাহলে গান্ধীজি মনোনীত প্রার্থীকে হারাচ্ছে 1939-এ, তখন কংগ্রেসের সভাপতি হচ্ছে সুভাষচন্দ্র বসু 1939-এ হারিয়ে, আর 1938-এ তিনি ছিলেনই। ঠিক আছে, পরবর্তী কী কোশ্চেন আছে, পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা ভারতরত্ন থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন 1954 সালে, প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। সিবি রমনকে, যে হচ্ছে 1930-এ ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন রমন এফেক্টের জন্য। পরবর্তী চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী 2019-এর লাস্ট যে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা এবং প্রণব মুখার্জিকে দেওয়া হয়েছিল। আর 2024-এও তোমাদের ভারতরত্ন পুরস্কার দিয়েছে, যেখানে 5 জন কিন্তু পেয়েছে। ঠিক আছে, কর্পূরী ঠাকুর কিন্তু পেয়েছে। ঠিক আছে, আর এরকম সহ টোটাল 5 জন আছে। MS স্বামীনাথন পেয়েছে, যে সবুজ বিপ্লবের জনক ছিলেন। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতরত্ন পেয়েছিলেন। আর এখন ঠিক মনে পড়ছে না। পরবর্তী কোশ্চেন আর নেই, তো একবার বলে দিই পুরো ভারতরত্নের। তাহলে 2024 সালে যারা ভারতরত্ন পেয়েছে তারা কারা, তোমাদের বললাম টোটাল কতজন পেয়েছে ভারতরত্ন। 2024-এ কিন্তু টোটাল 5 জন পুরস্কার পেয়েছে ভারতরত্ন পুরস্কার। আর এটা 1954 সাল থেকে দেওয়া হচ্ছে, তখন রাষ্ট্রপতি ছিল কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তার আমলে কিন্তু দেওয়া হয়েছে প্রথম। আর 2024 সালে যারা কিন্তু এই ভারতরত্ন পুরস্কার পেয়েছে, তাদের প্রথম যে হচ্ছে কর্পূরী ঠাকুর। তোমাদের আগেই বললাম যে কর্পূরী ঠাকুর ভারতরত্ন পুরস্কার পেয়েছে 2024-এ। ইনি কিন্তু মরণোত্তর পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, ইনি কিন্তু বিহারেরই একজন প্রাক্তন কিন্তু CM ছিল। ঠিক আছে, বিহার রাজ্যের। পরবর্তী যে পেয়েছে সেটা হচ্ছে কিন্তু লালকৃষ্ণ আডবাণী পেয়েছে। লালকৃষ্ণ আডবাণী দ্বিতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। পরবর্তী আমাদের আছে চৌধুরী চরণ সিং কিন্তু পেয়েছিলেন, চৌধুরী চরণ সিং। নরসিমা রাও পেয়েছিলেন। পরবর্তী আছে আমাদের নরসিমা রাও, তিনি কিন্তু পেয়েছিলেন, নরসিমা রাও পেয়েছিলেন। আর তোমাদের লাস্ট যেটা বলে দিয়েছিলাম MS স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লবের জনক ছিলেন, তো তিনিও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তো এই 5 জন কিন্তু আমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু মরণোত্তর অর্থাৎ পোস্টমাসলি। ঠিক আছে, মরণোত্তর। চলো পরবর্তী, আর কিছু নেই। পরবর্তী তোমাদের যে পরবর্তী যে কোশ্চেনটা আছে, 2011 সালের যে বিজনেস এক্সাম হয়েছিল সেটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে এখনই লাইক শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। অবশ্যই কিছু কমেন্ট থাকলে অবশ্যই সেটা জানাবে। আর তোমরা যারা যে ইবুকটা নেবে ভাবছে কারেন্ট অ্যাফেয়ার্সে, যদি তোমরা মিসলিনিয়াসের জন্য নাও, তাহলে কিন্তু নেওয়ার দরকার নেই। ভালোভাবেই বলে দিচ্ছি, যেটা পড়েছো সেটাই পড়তে থাকো। আর যদি অন্য কোনো এক্সাম দাও, যেমন ক্লার্কশিপ এক্সাম আছে, এছাড়া অন্যান্য SSC রেল যে কোনো এক্সাম যাবে, তাহলে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই নিয়ে নাও। এখনও পর্যন্ত টাইম আছে, 51 টাকায় কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। ঠিক আছে, 9593142593 ওই নম্বরে যোগাযোগ করবে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে ডেমো PDFটা দেখতে পারবে। ঠিক আছে, চলো এখনকার মতো এই পর্যন্ত ছিল আজকের ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের রেসপন্স দিতে হবে, কারণ আগের ক্লাসে তোমরা রেসপন্স দাওনি বলে আমরা কিন্তু পরবর্তী ক্লাসটা আনিনি। তবে তোমাদের রিকোয়েস্টের জন্যই আজকে তোমাদের এই ক্লাসগুলো আজকেও দিচ্ছি আমরা, কারণ কালকে তোমাদের এক্সাম আছে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু রেসপন্ড করবে। ঠিক আছে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে নতুন যদি হয়ে থাকো। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, যে কোনো ইনফরমেশন ওখানে পাওয়ার জন্য তোমরা ওখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। ধন্যবাদ, এবং AIR একাডেমি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।